বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে শহর এলাকার মানুষ স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, আবাসন ও জলবায়ু পরিবর্তনের মোকাবেলা প্রতিনিয়ত করে যাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মতো শহরে দ্রুত নগরায়নের ফলে অবকাঠামোতে চাপ সৃষ্টি হয়েছে, যার ফলে অপর্যাপ্ত পয় নিষ্কাশন, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশের বড় শহরগুলোর মতো খুলনায় পরিকল্পিত আবাসন, নাগরিক পরিষেবা বা সীমিত সুযোগ সুবিধার ব্যবস্থাগুলো পরিকল্পিত নগরায়নের অন্তরায় হিসেবে দেখা দিয়েছে। আজকের টকশোতে আমরা প্রান্তিক মানুষের জীবনে অপরিকল্পিত নগরায়নের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি সুমনা সুমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। আজ আমার সাথে উপস্থিত হয়েছেন চারজন সম্মানিত অতিথি। আমরা চলে যাব আমাদের অতিথিদের কাছে। আজ আমাদের অতিথি হয়েছেন চারজন বিশেষ সম্মানিত মানুষ। আমরা চলে যাব আমাদের প্রিয় অতিথিদের কাছে। আমার ডানেই রয়েছেন সুশীলনের নির্বাহী প্রধান উপকূল বন্ধু মোস্তফা নুরুজ্জামান। আরও আছেন শেখ আশরাফুজ্জামান, সভাপতি সিটিজেন রাইটস প্রোটেকশন কমিটি সুশীলন। আছেন পরিকল্পনাবিদ তুষারকান্তি রায়, বিভাগীয় প্রধান আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আরও আছেন গণমাধ্যম কর্মী নিখিল চন্দ্র ভদ্র, সমন্বয়ক সুন্দরবন উপকূল সুরক্ষা আন্দোলন। চারজন অতিথিকেই আজকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আর আজ আমরা কথা বলবো যে প্রান্তিক মানুষদের নিয়ে। তারা আসলে বস্তিবাসী, আমরা সবাই জানি, এবং বিভিন্ন সময় আপনারা তাদের নিয়ে তাদের সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন আন্দোলন করেছেন। যে মানুষগুলো এই অপরিকল্পিত নগরায়নের একেবারে প্রান্তিক পর্যায়ে থাকে এবং তারাই ভোগ করছে। এই বিষয়ে আপনাদের কথা শুনতে চাই, আপনার কাছেই শুনতে চাই। এ বিষয়ে আপনি কি বলবেন? প্রান্তিক মানুষের জীবনে অপরিকল্পিত নগরায়নের যে প্রভাব, এটা এমন একটা বিষয় যে যারা এই জীবন যাপন করছে তাদের মধ্যে উপলব্ধি আর কারণ নেই। আসলে আমরা জানি যে আধুনিক সভ্যতার সবথেকে বড় পরিমাপকাঠি হচ্ছে যে নাগরিক সুবিধা। আমরা যদি ওয়াটার স্যানিটেশন এগুলো যদি দেখি, তার যে বিপুল অপর্যাপ্ততা, তার একটা বড় কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। কারণ তারা আসলে কিভাবে আসে শহরে, কিভাবে এই বস্তিগুলো গড়ে ওঠে এবং কিভাবে সেখানে বাস করে, এ ব্যাপারে আমাদের সবার জানা। এখন প্রয়োজন হচ্ছে সরকারি একটা বড় দায়িত্ব। আমরা যদি দেখি সিটি কর্পোরেশন, সাংসদদের, কারণ তারাই আইন প্রণয়ন করে, তারাই এই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। সেই জন্য তারা যদি এগিয়ে আসে এবং তারা যদি এই মানুষকে প্রকৃত অর্থে, যেমন খুলনাকে দরকার, যদি আমরা চাই যে সকল মানুষের, যেমন একটা দেশে নারীর উন্নয়ন বাদ দিলে অর্ধেক মানুষের উন্নয়ন থাকে না, তেমনি প্রান্তিক জনগোষ্ঠী খুলনাতে যে কয়েক লক্ষ প্রান্তিক মানুষ আছে, তাকে বাদ দিয়ে তেমনি উন্নয়ন হবে না। সেই জন্য প্রকৃত উন্নয়ন ঘটাতে গেলে অবশ্যই প্রান্তিক মানুষের জন্য পরিকল্পিত নগরায়ন প্রয়োজন। আমরা একটু যেতে চাই শেখ আশরাফুজ্জামান, আপনার কাছে, আপনার সাথে কথা বলতে চাই। নাগরিকদের যে দায়িত্বগুলো আছে, অর্থাৎ পরিকল্পিত নগরায়নের জন্য সকল নাগরিকদের অন্তর্ভুক্তির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক একটি নগর গড়ে তোলা এবং টেকসই ভবিষ্যতের জন্য পরিকল্পিত নগর এবং জলবায়ু সহিষ্ণু একটা নগর গড়ে তোলা। এই যে বিষয়গুলো, এইগুলো যদি না করা যায়, তাহলে কিন্তু যে প্রান্তিক জনগোষ্ঠী যারা আমরা মনে করি যে যারা এই বিভিন্ন বস্তিতে বলি বা বিভিন্ন স্ল্যাম এরিয়ায় বসবাস করেন, তাদের কিন্তু একটা বিভিন্ন রকম, বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা থেকে তারা কিন্তু বঞ্চিত থাকে। এবং এই পরিষেবাগুলো যদি তারা পায়, তারা কিন্তু তাদের সমাজে যে অবদান এবং তারা কিন্তু বিকশিত হতে পারে। তাহলে সমাজের সব মানুষের মধ্যে একটা সমতা তৈরি করতে পারে। আমাদের এই পরিকল্পিত নগর গড়ে তোলার ক্ষেত্রে এবং যেমন আমি বলি যে আপনার ওয়াসা তাও সুয়েরেজের কাজ করে এবং পানি দেয়। সিটি কর্পোরেশন নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে সিটি কর্পোরেশনের। এটা কিন্তু সমন্বয় দরকার। এই সমন্বয়টার জন্যই কিন্তু এই কাজগুলো, এবং এর মধ্যে দিয়েই কিন্তু আমরা
প্রান্তিক জনগোষ্ঠী যে নাগরিক সেবা থেকে যে বঞ্চিত থাকে, তারা অপর্যাপ্ত পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা, পয় নিষ্কাশন, তারা এটা নিশ্চিত করতে পারলে, তাহলে যে আপনি প্রোটেকশন কথাটা বললেন, তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে। সেক্ষেত্রে একটা সচেতনতা জোয়ার তৈরি হচ্ছে। এক্ষেত্রে চলে যেতে চাই, আমাদের মাঝে পরিকল্পনাবিদ আছেন এবং তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আপনি, যেখানে আপনার হাত থেকে অনেক অনেক শিক্ষার্থী বের হচ্ছে এবং আপনি পরিকল্পনা করছেন আরবান এরিয়া বা রুরাল এরিয়ায়। আপনি কি বলতে চান এই ব্যাপারে? আসলে নগর পরিকল্পনার ইতিহাস বিশ্বে প্রায় 300 বা 400 বছরের, এবং আমি জানি যেটা যে আমেরিকার ফিলাডেলফিয়া শহরের প্রথম যে নগর পরিকল্পনা হয় সেটা হচ্ছে 1682 সালে। আর আমাদের বাংলাদেশের নগর পরিকল্পনার ইতিহাস 60 থেকে 70 বছরের। হ্যাঁ, এবং আমাদের যদি খুলনাটা বলি, খুলনা শহরের প্রথম মাস্টার প্ল্যান হয় 1961 সালের দিকে, এবং সেটা হচ্ছে ইউরোপের পরিকল্পনাবিদরা করেন। হ্যাঁ, এখন আমাদের যে দেশের যে শহরের পরিকল্পনা যেগুলো করা হচ্ছে, এখন আমাদের দেশের পরিকল্পনাবিদদের দ্বারাই কিন্তু তৈরি হচ্ছে। এটা পরিকল্পনাবিদ প্রতি বছর বের হচ্ছে, এবং আমাদের খুলনা থেকেই প্রায় 100 পরিকল্পনাবিদ, বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে 100 পরিকল্পনাবিদ প্রতি বছর বের হচ্ছে। তো আমাদের জন্য কিন্তু এটা একটা বিশাল মানে আসলে সুযোগের বা অ্যাডভান্টেজ যে আমরা এই সেবাটা নিতে পারছি, এবং আমরা কিন্তু আসলে বিশেষ করে খুলনা পরিকল্পিতভাবে গড়ে উঠুক, এটা আমরা খুবই মনে প্রাণে চাই। এবং বিশেষ করে এই যে আপনাদের প্রান্তিক জনগোষ্ঠী যারা প্রায় একটা শহরে 25 থেকে 35%, হ্যাঁ, বিশেষ করে আমাদের মোস্তফা নুরুজ্জামান ভাই যেরকম বলেছিলেন কয়েক লক্ষ, প্রায় 5 লক্ষ প্রান্তিক জনগোষ্ঠী যারা বস্তিতে বসবাস করে খুলনা শহরে, এদের যে আসলে জীবনমান যেটা, বিশেষ করে আপনার পয় নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, এটা খুবই অপ্রতুল। হ্যাঁ, এবং প্রত্যেক বছরই আমরা দেখি যে প্রচণ্ড মানে বৃষ্টিতে হ্যাঁ জলাবদ্ধতার সৃষ্টি হয়, যানজট সৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে বস্তি এলাকায় মানে বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত অপ্রতুল, হ্যাঁ, ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল। তো সেখানে আপনার বিভিন্ন রোগ ব্যাধিতে কিন্তু বস্তি এলাকার লোকজন আক্রান্ত হচ্ছে, এবং আমরা চাই যে আমাদের জনপ্রতিনিধিরা এই আইনটা তাড়াতাড়ি পাস করাবেন। হ্যাঁ, এবং আসলে বিশেষ করে মাননীয় মেয়র, তারপর হচ্ছে সংসদ সদস্য এবং কাউন্সিলর বৃন্দ যারা আছেন, তারা সবাই এই বিষয়গুলো ভালো করে জানবেন এবং নগর পরিকল্পনার বিষয়গুলো ভালো করে জানবেন, এবং আমরা সবাই মিলে কাজ করব আসলে, হ্যাঁ, যাতে প্রত্যেকটা এলাকা পরিকল্পিতভাবে গড়ে ওঠে এবং পর্যাপ্ত নাগরিক সুযোগ সুবিধা থাকে। প্রান্তিক জনগোষ্ঠী বিশেষভাবে সুখের মুখ দেখবে। অবশ্যই অবশ্যই, কারণ তাদেরকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব না। আমাদের মাঝে গণমাধ্যম কর্মী আছেন নিখিল চন্দ্র ভদ্র, এবং আপনি আন্দোলন করেছেন সুন্দরবন নিয়ে এবং উপকূল রক্ষায় সবসময় কাজ করে যাচ্ছেন। আপনি কি বলবেন এই ক্ষেত্রে? ধন্যবাদ। আসলে বস্তিবাসীরা যে সংকটে আছে এবং সেইখানে সেই সংকট কিভাবে সমাধান সম্ভব সেটি নিয়ে এখানে আলোচনা করেছেন সম্মানিত 3 জন আলোচক। এবং আমার মনে হয় যে শুধু আলোচনা নয়, একটা নগরে একটা ওয়ার্ডকে কী করে সুন্দর করে সাজানো যায় সেটি সুশীলন কাজ করে দেখিয়ে দিয়েছে খুলনা সিটি কর্পোরেশনের 2টি ওয়ার্ডে। আমরা আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, যারা সিটি কর্পোরেশনকে নিয়ে নীতি গ্রহণ করেন বা পরিকল্পনা প্রণয়ন করেন, তারা যদি এটি অনুসরণ করেন তাহলে আমার মনে হয় যে আমরা টোটাল খুলনা নগরীকে একসময় এইভাবে সাজাতে পারি, এবং তার মধ্য দিয়ে আমাদের যে সংকটে আছে যে বস্তিবাসীরা বা প্রান্তিক জনগোষ্ঠী, তারা কিছুটা হলেও স্বস্তি পেতে পারে। কিন্তু আরেকটি বড় বিষয় যেটি আমাদের দেখা দরকার, যে এই বস্তিতে কারা আসছে, কোথা থেকে আসছে। একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি বিভিন্ন সময়ে তাদের জীবন কাহিনী নিয়ে লেখার চেষ্টা করেছি, তাদের সেটি বোঝার চেষ্টা করেছি। এবং যখন আমি নাগরিক আন্দোলনে আসছি, আমাদের সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনে, তখন আমরা উপকূলের এই বিষয়গুলো নিয়ে কাজ করেছি। আমরা দেখছি একটি বড় জনগোষ্ঠী আসছে উপকূল থেকে, যারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, মনুষ্যসৃষ্ট নানা কারণে সেইখান থেকে উদ্বাস্তু হয়ে যাচ্ছে এবং তারা শহরে এসে কাজের সন্ধানে আশ্রয় নিচ্ছে। আমরা উপকূলে কাজের ব্যবস্থা করতে পারছি না, শিক্ষার ব্যবস্থা করতে পারছি না, স্বাস্থ্য নিশ্চয়তা দিতে পারছি না, যে কারণে এই মানুষগুলো এইখানে চলে আসছে এবং সেখানে বারবার দুর্যোগ হানা দিচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, এই ধরনের দুর্যোগের কারণে তারা সেখান থেকে এখানে চলে আসছে। তা আমরা এইখানে পরিকল্পিত নগর গড়ে তোলার পাশাপাশি আমরা যদি ওখানে বিকল্প কর্মসংস্থান বা তাদের ওখানে যদি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারি,
তাহলে কিন্তু আসলে এই শহরকে আরও বেশি সুন্দর করে সাজানো সম্ভব হবে। তা আমার মনে হয় এটি নীতি নির্ধারকরা বুঝবেন, যারা আইন প্রণয়ন করেন তারা সেই ক্ষেত্রে আইন প্রণয়ন করবেন, তবেই আসলে আমরা এই প্রান্তিক জনগোষ্ঠীকে প্রকৃত অর্থে স্বস্তি দিতে পারব। দর্শক, আমরা সম্মানিত চারজন অতিথির কথা শুনলাম এবং তাদের সাথে আমরা আবারও কথা বলবো। তবে তার আগে আমরা যেতে চাই খুলনা 2 এবং 3 আসনের যে রাজনৈতিক প্রার্থী আছে তাদের কাছে। এ বিষয়ে তারা কি বলছেন? আমি মনে করি যে খুলনাবাসীর এই দাবির সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে এই পয় নিষ্কাশন ব্যবস্থাপনাটা আরও দ্রুত এবং আরও সুন্দর পরিকল্পিত হওয়া দরকার। এই জন্যই দরকার, আমার চোখে আমি যা দেখছি যে আমাদের এখনও সামান্য বৃষ্টিতেই খুলনার অধিকাংশ এলাকা এটা জলাবদ্ধতা এটা থেকে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় সঠিক পরিকল্পনার অভাবের কারণে এটা হচ্ছে, যেহেতু আমরা দেখি কি যে শহরের ভিতরে ড্রেন উঁচু হইলেও এবং সুন্দর করলেও যেখানটাতে মূলত পানি সরবরাহ হয় অর্থাৎ ওই নিচের অঞ্চল, এই নিচের অঞ্চলের ড্রেন এবং এই মুখে যে পানি দাঁড়ায় এইখানের সংস্কার কিন্তু অতি ধীর গতিতে চলছে। এভাবে যদি চলতে থাকে তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে এই জলবদ্ধতা, পয় নিষ্কাশন এবং এই ব্যবস্থাপনা সঠিক উপায়ে নিরসন করতে আমাদের অনেক সময় লেগে যাবে। সেজন্য আমি মনে করি যে পরিকল্পিত নগরী গড়তে এবং বর্জ্য ব্যবস্থাপনা এবং পয় নিষ্কাশনের যে পরিকল্পনাটা, এটা পরিকল্পিত হতে হবে, সুন্দর হতে হবে, যেখানে তড়িৎ গতিতে এটা সমাধান আমরা করতে পারি। আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে, বিশেষ করে কয়েকটা বস্তি খুলনার মধ্যে আছে, এদের তো আপনার নাগরিক যে সুযোগ সুবিধা সেগুলো বললেই নেই। বিশেষ করে আমি প্রান্তিক জনগোষ্ঠীকে বস্তিবাসী বলবো না, তারাও আমার সম্মানিত নগরবাসী। তো যে জিনিসটা হচ্ছে যে তাদের যে পয় নিষ্কাশন, সুপ্রিয় পানি এবং বজ্র ব্যবস্থাপনা, এটা খুবই মানে জিরো লেভেলেই আছে এখনও। যদিও কিছু কাজ হচ্ছে, তা যথেষ্ট নয়। আমাদের এটাকে আরও পরিপূর্ণ এবং ডেভেলপ করতে হবে। ডেভেলপ করতে যে পদক্ষেপ, যে এই উদ্যোগগুলো আমাদের নেওয়া দরকার, আমি একজন রাজনৈতিকবিদ হিসেবে আমি আসলে খুব কষ্ট পাই। যদিও এটা আমি এটাকে অ্যাভয়েড করতে পারি না। আমি এদের নিয়ে খুব চিন্তিত, যেভাবে রোগ ছড়াচ্ছে, যেভাবে কষ্টে তারা আছে। এই কষ্ট নিবারণ করার জন্য আমাদেরকে আরও সচেষ্ট হইতে হবে এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে এই ব্যাপারে দৃঢ় একটা পদক্ষেপ নিতে হবে আমি মনে করি। এই যে পয় নিষ্কাশনের ব্যবস্থাটা অপরিহার্যটা বলেছেন, এটা আপনাদের সাথে একমত। আমিও মাঝে মাঝে কষ্ট পাই যে সাবেক যারা ছিলেন, কেন তারা এই বাস্তরা যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে একটু দেখেন ডোবানালা, আপনারা যদি দয়া করে ক্যামেরাটা একটু ধরেন তাহলে এই বাস্তরার মা বোনদের কষ্ট বোঝা যাবে। আমরা শুধু ওয়াদার মধ্যে সীমাবদ্ধ থাকি, আমি এটা বিশ্বাসী না। আমি প্রার্থী হয়েছি, আমি যখন বাস্তরাতে গত কয়েক বছর থেকে আসা যাওয়া করি, কিন্তু সাবেক যারা ছিলেন উনি যে কেন এটার সাকসেসফুল করতে পারেন নাই, বাস্তরা বাসর মানুষের কষ্ট লাঘব করতে পারে, এটা আমারও আপনাদের মতো আমারও সাবেক সাংসদদের কাছে প্রশ্ন। এই খুলনা নগর সিটিকে গড়ে তোলার জন্য এই যে পানি নিষ্কাশন, তারপরে বর্জন ব্যবস্থা উন্নত করার জন্য ইতিমধ্যে সরকার সিটি কর্পোরেশনের 400 কোটি টাকা বরাদ্দ করেছেন এবং এটা পরিকল্পনা যে কাজ শুরু হচ্ছে। আশা করা যায় এই সমস্যার সমাধান হয়ে যাবে। দর্শক, আমরা দেখলাম যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা কি বলছেন। এদিকে সিটিজেন রাইটস প্রোটেকশন কমিটি, সিএসও নেটওয়ার্ক, শুভশক্তি ও সুসমাজ প্ল্যাটফর্ম প্রান্তিক জনগোষ্ঠীর তথা নগরবাসীর স্বার্থে 5টি বিষয়ের দাবি উত্থাপন করেছে। সেগুলো হলো পরিকল্পিত নগরায়নের জন্য সকল পেশার মানুষের অন্তর্ভুক্তির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নগর শাসন নিশ্চিত করা। 2 নম্বরে আছে একটি টেকসই ভবিষ্যতের জন্য
পরিকল্পিত জলবায়ু শহর নির্মাণ নিশ্চিত করা। তৃতীয় নম্বরে আছে দরিদ্র, বিশেষ করে গৃহহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আবাসন ও বাসস্থানের ব্যবস্থা করা। 4 নম্বরে রয়েছে প্রতিটি সিটি কর্পোরেশনে পরিকল্পিত নগরী তৈরির জন্য অনুকরণযোগ্য আদর্শ মডেল ওয়ার্ড ঘোষণা করা। এবং 5 নম্বরে যেটি রয়েছে সেটি হলো প্রতিটি সিটি কর্পোরেশনে পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকরী পরিবেক্ষণ কাঠামো তৈরি করা। এ সম্পর্কে আপনারা কি বলবেন? আমরা আবারও উপকূল বন্ধুর কাছে যেতে চাই। আমি বলবো যে আসলে আমরা কাউন্টার পার্টের টেকনিক্যাল সাপোর্টে এবং ইউএসএইডের অর্থায়নে আমরা প্রথমে পার যে প্রকল্পটি হাতে নিয়ে এটা আমরা দ্বিতীয় পর্বে কাজ করছি। প্রথম পর্বের মধ্যে দিয়ে আমরা এই দাবিগুলো দেখেছি অত্যন্ত যৌক্তিক, কারণ টেকসই নগর দরকার, জলবায়ু সহিষ্ণু নগর দরকার, আবাসন দরকার, পানি দরকার, স্যানিটেশন দরকার। এগুলো ছাড়া আসলে কিভাবে থাকবে? আমরা দেখছি যে মাননীয় যারা মাননীয় সংসদ সদস্য হিসাবে প্রার্থী হিসাবে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের বক্তব্যে কিন্তু তারা এটাকে একমত পোষণ করেছেন। তারা বলেছেন যে এটা তারা পার্টির তারা সংসদে উঠানো, যদি নির্বাচিত হয় সংসদে উঠবেন, বিভিন্ন কমিটিতে আলোচনা করবেন এবং একটি পরিকল্পিত নগর গড়ে তোলা, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তারা কাজ করবেন। কারণ তারা বিশ্বাস করে যে তারা মানুষের জন্য কাজ করে এবং এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করা সবথেকে জরুরি। আমি একটা কথাই শেষে বলবো যে মানুষ হিসাবে যদি আমরা নিজেদেরকে দেখি তাহলে দেখতে পাবো যে বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। তাহলে আমরা কোনো দুর্বল মানুষ রাখতে চাই না, আমরা সবল মানুষ রাখতে চাই। নিখিল দাদা যে কথা বললেন, যারা ঝড় থেকে বাঁচার জন্য এসেছে শহরে, এসে তার থেকে মারাত্মক ঝড়ে তারা পড়েছে, তাদেরকে রক্ষা করার নৈতিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এবং এই রাষ্ট্রের সবথেকে বড় কর্ণধার হচ্ছে যারা সংসদ সদস্য, যারা আইন প্রণয়ন করে। আমরা তাদের কাছে আহ্বান করব এই মানুষকে রক্ষা করার জন্য তারা আইন প্রণয়ন করবেন, অর্থ বরাদ্দ দেবেন সংসদে এবং এই মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাবেন। আমরা আবারও শেখ আশরাফুজ্জামান সাহেবের কাছে চলে যেতে চাই, আপনি কি বলবেন এ ব্যাপারে? দেখেন, একটা শহরের বিশেষ করে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তারা কিন্তু একটা বৃহৎ অংশ। এই বৃহৎ এই প্রান্তিক জনগোষ্ঠীকে দূরে রেখে, বঞ্চিত রেখে, কিন্তু সেবা থেকে বঞ্চিত রেখে একটা টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমরা বিশেষ করে আমাদের এই অঞ্চলে সিডোর, আইলা, আমপান, আমরা বাংলাতে আপনি বলেছেন আমাদের এই অঞ্চল যেমন আমরা বঞ্চিত। আমি যদি বলি আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং দুর্যোগপূর্ণ এলাকা, এবং আমাদের কিন্তু বহু মানুষ নতুন নতুন মাইগ্রেট হয়ে শহরে এসছে এবং তারা কিন্তু বস্তিতে থাকে এবং তারা কিন্তু বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে, এবং তারা কিন্তু নাগরিক যেসব সুযোগ সুবিধাগুলো আছে যদি পরিকল্পিত নগরায়ণ করতে হয় তাহলে কিন্তু প্রাথমিক পর্যায়ে একটা মডেল ওয়ার্ড ঘোষণা করতে হবে, সেটি হবে অনুসরণযোগ্য। দ্বিতীয় পর্যায়ে যদি বলি যে প্রতিটা সিটি কর্পোরেশনকে উচিত হবে এই যে প্রান্তিক জনগোষ্ঠীর পরিকল্পিত এবং জলবায়ু সহিষ্ণু শহর নিশ্চিত করা। অরণ্য তো ফিরে আসবে কিনা জানি না, কিন্তু কথা হচ্ছে যে আমি চাই সে আমার বাসযোগ্য পৃথিবী, আমি আবার বেঁচে থাকতে চাই। সবুজের সমারোহ ঘটুক। আমরা চলে যেতে চাই পরিকল্পনাবিদ তুষারকান্তি রায়ের কাছে। আমাদের খুলনা শহর কিন্তু আসলে যেহেতু উপকূলীয় শহর, এটা কিন্তু আসলে জলবায়ুর প্রভাব বেশ এখানে লক্ষণীয়, এবং আমাদের যে উপকূল থেকে কিন্তু অনেকেই খুলনা শহরে মাইগ্রেট করে চলে আসতেছে। হ্যাঁ, বিশেষ করে যে গ্রাম থেকে শহরে চলে আসার যে হার, যেটা এটা কিন্তু বেশ বেশি, আসলে সারা বাংলাদেশেই আছে, তবে খুলনাতে আরও এটা বেশি। এবং এটা কিন্তু এই যে অভিবাসী যারা আসে শহরে, তাদের জন্য কিন্তু আসলে এই শহরগুলো অত্যন্ত প্রস্তুত না আসলে, ঠিক আছে। এবং নগর পরিকল্পনায় কিন্তু এই জলবায়ু বাস্তুচ্যুত যারা, হ্যাঁ, তাদের বিষয় কিন্তু খুবভাবে আসলে অ্যাড্রেস করা হয়নি। তো আমাদের নগর পরিকল্পনার মধ্যে কিন্তু এগুলোও রাখতে হবে, যাতে নাগরিক সুযোগ সুবিধা অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে ওঠে। আমরা চাই সেটা, এবং আমরা আসলে
এই অ্যাডভোকেসি বা অ্যাডভোকেট হিসেবেও আমরা কাজ করতে চাই, বিশেষ করে নির্বাচিত সংসদ সদস্য বলি বা সিটি মেয়র বলি, কাউন্সিলর বলি, এবং আমাদের সাধারণ জনগণ যারা, তাদের কথাবার্তা নিয়ে আর কি আমরা গবেষণার মাধ্যমে, আমাদের উন্নয়নের মাধ্যমে কিন্তু আমরা আসলে এখানেও কন্ট্রিবিউট করতে চাই আসলে। আমাদের মাঝে গণমাধ্যম কর্মী আছেন নিখিল চন্দ্র ভদ্র, আপনার কাছে জানতে চাইব। আমরা প্রত্যাশা রাখতে চাই আগামীতে যারা নির্বাচিত হবেন তারা এই দাবিগুলো বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ নেবেন। যদি আইন প্রণয়নের দরকার হয় আইন প্রণয়ন করবেন, যদি যে আইন আছে সেটা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া দরকার হয় সেটা পদক্ষেপ নেবেন। শুধু তাই নয়, পরিকল্পনা প্রণয়ন এবং প্রকল্প প্রণয়ন এই সকল কাজের জন্য, এই সকল দাবি বাস্তবায়নের জন্য সেগুলো তারা করবেন। এবং এক্ষেত্রে আমার আহ্বান থাকবে এই কাজের সাথে যেন ভুক্তভোগী জনগণ বা যারা এই সাথে সম্পৃক্ত তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের মতামতকে নেওয়া হয়। আর একজন নাগরিক আন্দোলনের কর্মী হিসাবে বলতে চাই যে হ্যাঁ, সচেতনতার জন্য আমার এই আন্দোলন, আমার এই সংগ্রাম অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকেও। চলুন দর্শক, আমরা শুনে আসি যে রাজনৈতিক দলের যারা প্রার্থী আছেন তারা নির্বাচিত হলে কি বলবেন এবং কি করবেন, তাদের মতামত কি। আমি মনে করি যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই সমস্ত বিষয়গুলো, এই অসুবিধাগুলো যাতে নিরসন করা যায় সেজন্যই আমি সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে, কেডিএর সঙ্গে সমন্বয় করে, এনজিও বিভিন্ন ফর্ম আছে তাদের সাথে সমন্বয় করে আমি চেষ্টা করব যে এই খুলনাকে পরিকল্পিত নগরী করতে। আর আমি যদি নির্বাচিত নাও হতে পারি তাহলেও আমি এই খুলনার আপামর জনগণের এই সমস্ত দাবি দাবার প্রতি একাত্ম ঘোষণা করে এবং এগুলো নিরসন কল্পে আমি ইনশাল্লাহ সর্বদাই আমার দলের নেতা কর্মীদের সহযোগিতা নিয়ে, আমার ব্যক্তিগত প্রচেষ্টা দিয়ে এই খুলনাকে উন্নত সমৃদ্ধিশীল একটি নগরী হিসাবে গড়ে তুলতে আমি সচেষ্ট থাকব সবসময় ইনশাল্লাহ। আমি নির্বাচনে বিজিত হলে আমাদের দায়বদ্ধতা তখন এসেই যাবে। আর তখন আমি সংশ্লিষ্ট আমার যারা আছেন এই প্রান্তিক জনগোষ্ঠীকে মানে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকারের যে সংশ্লিষ্ট মহল আছে তাদেরকে আমি আহ্বান জানাবো, তাদেরকে এই বিষয়টা বুঝায় বলার চেষ্টা করব। যদি বিজিত না হতেও পারি আমি জনগণের সাথে আছি, এই প্রান্তিক জনগোষ্ঠীকে আমি সবসময় লালন পালনে আমি সহযোগিতা করব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমিও সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমি কথা দিচ্ছি যে আজকে বাস্তহারায় আসছি, শুধু বাস্তহারাবাসীর জন্য না, এই হত দরিদ্র মা বোনদের এই যে জলাশয়ের কষ্ট, এইটা প্রথমে আমি বিজয়ী হলেও আমি এটা সাকসেস হব ইনশাল্লাহ। আমি যদি নাও হতে পারি তা যারা এই মন্ত্রণালয়ে কাজ করে তাদেরকে হাতে পায়ে ধরে অন্তত আমি মা বোনদের পাশে থাকব। সেটা আমার নির্বাচনের সাথে কোনো সম্পৃক্ততা নাই। ধন্যবাদ। এটা আমার জয় পরাজয়ের ভিতরে এটার কোনো সমাধান হবে না। এটার সমাধান হচ্ছে মাননীয় বঙ্গবন্ধু তানা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি যে ইশতেহার ঘোষণা করছেন, এই ইশতেহারের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মুক্তির সমাধানের পথ আছে, তারা যাতে ভালো থাকতে পারে এই ব্যাপারে এই ইশতেহারের মধ্যে আছে। তো সেইটা বাস্তবায়িত হলেই বাংলাদেশের জনগণ, আমি মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন এবং তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে। আমি তো রাজনৈতিক কর্মী হিসেবে সারা জীবনই এই আওয়ামী লীগের নেতৃত্বে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। আমি তো উপরের তো নিচে নামি নাই, আমি তো হাইব্রিড নাম। আমার পরিচয় হচ্ছে আমি রাজনৈতিক কর্মী, তা আমি তো মাঠেই থাকবো। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন জনগণের দাবি, আপনারা শুনলেন সিটিজেন রাইটস প্রোটেকশন কমিটির ও প্রান্তিক মানুষের পক্ষ থেকে যে দাবিগুলো উত্থাপিত হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের সুশীল সমাজ ও প্রান্তিক মানুষের যে সহমর্মিতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের যে প্রতিশ্রুতি আপনারা সবাই শুনলেন। আমরা আশা করি এই নির্বাচনে যারা বিজয়ী হবে নীতি নির্ধারণের পর্যায়ে প্রান্তিক মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করবে। যারা বিজয়ী হবে না তারাও প্রান্তিক মানুষের সঙ্গে থাকবে এবং প্রান্তিক মানুষের পক্ষে কথা বলবে, তাদের অধিকার সুনিশ্চিত করবে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় মনে রাখবেন প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে প্রত্যেককে সহযোগিতা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। পরিকল্পিত নগরায়ন দিতে পারে আমাদের সমৃদ্ধ জীবনযাপন।
শুভ বিদায়।